স্বাগত ডিবিসি খেলার দুনিয়া। দেশ বিদেশের খেলাধুলার নানা খবর নিয়ে আপনাদের সাথে আছি শাহান পাপন। কিছু সংবাদের বিশ্লেষণে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ক্রীড়া সাংবাদিক সামিউর রহমান। সামি ভাই, আপনাকে স্বাগত। আমরা আসবো আপনার কাছে কয়েকটা প্রতিবেদন দেখে নেওয়ার পর। দর্শক, যেমনটা বলেছিলাম যে কিছু সংবাদের বিশ্লেষণে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ক্রীড়া সাংবাদিক সামিউর রহমান। সামি ভাই, আরও একবার স্বাগত আপনাকে। সামি ভাই, আমরা প্রতিবেদন দেখছিলাম যে বিপিএলের ডামাডোল বেজে উঠলো এবং আনুষ্ঠানিক অনুশীলনও শুরু করেছে দলগুলো। এর মধ্যে একটা প্রশ্ন দেখা দিয়েছে, সেটা হচ্ছে যে এই বিপিএল শেষেই বিশ্বকাপ খেলতে যাবে জাতীয় দলের ক্রিকেটাররা, এবং কম বেশি সব দলেই কিন্তু জাতীয় দলের ক্রিকেটার আছেন। এবং সেক্ষেত্রে বিসিবি, যেমনটা হান্নান সরকারের বক্তব্যে যেটা শুনছিলাম, যে বিসিবি থেকে এখনও তেমন কোনো নির্দেশনা তারা পাননি জাতীয় দলের ক্রিকেটারদের ব্যাপারে, যে ওয়ার্কলোডটা আসলে কীভাবে ম্যানেজমেন্ট হবে। এই বিষয়টাকে কীভাবে দেখছেন আপনি? এখন ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা আসে হচ্ছে বেসিক্যালি পেসারদের ক্ষেত্রে, তাই না? ব্যাটসম্যানদের জন্য তারা যত বেশি খেলতে পারবেন, যত বেশি তারা তাদের ইনিংস নাম্বার অফ থাকবে, যত বেশি ব্যাটিংয়ের সুযোগ পাবে, তাদের জন্য তত বেটার। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথাটা বেশি আসে পেসারদের ক্ষেত্রে। এখন একটা টি-20 ম্যাচে একটা পেসার কতটা বল করে? একটা পেসার হাইয়েস্ট 24টা লিগাল ডেলিভারি করতে পারে। সো একটা এন্টায়ার বিপিএলে তার সর্বোচ্চ আমরা কয়টা দেখবো, যে সে 240 থেকে 260টা লিগাল ডেলিভারি একটা হোল বিপিএলে সে করতেছে। তো সেইটা তো ধরেন যে আপনার 4টা ওয়ানডে ম্যাচের সমান। তো এইটা তো আসলে খুব বড় ওয়ার্কলোড না। মানে এই জিনিসটা আমার কাছে মনে হয় যে আমি অন্যান্য বেলাতেও প্লেয়ারদের কাছ থেকে যখন শুনি, বিশেষ করে পুরনো প্লেয়ারদের, তারা বলে যে তাদের ম্যাচ প্লেয়িং এবিলিটি অনেক বেশি ছিল। দেখা যাচ্ছে তারা অনেক বেশি বোলিং করতো নেটে, তারা অনেক বেশি সকালে রানিং করতো রেদার দেন জিম ওয়ার্ক, কিংবা রেদার দেন মনে করেন যে অন্য অনেক মাসল বিল্ডিং এক্সারসাইজেস অ্যান্ড এভরিথিং। যে কারণে দেখবেন, স্পেশালি আমি একটা ছবি দেখেছিলাম 2007-এর ভারতীয় দল যারা ওয়েস্ট ইন্ডিজে গিয়েছিল, আর হচ্ছে এই 2024-এর ভারতীয় দল যারা ওয়েস্ট ইন্ডিজে গিয়েছিল, একটা বিচে দুইটা টিমের প্লেয়ারদের ছবি। এখনকার টিমে ওদের ইন্ডিয়া টিমে হার্দিক পান্ডিয়া কিংবা আর অনেক বেশি ম্যাসকুলার। সেখানে ধরেন যে ভারতীয় টিমে ওই সময় টেন্ডুলকার, গাঙ্গুলি, এরা সবাই খুব ধরেন যে কেউই খুব অ্যাথলেটিক বিল্ডার না, বাট আপনি এবিলিটি ওয়াইজ দেখেন দে ওয়ার বেটার প্লেয়ার্স। তো এটাই বলছে যে স্পেশালি, আর ধরেন যে আমাদের এখানে পেস বোলারদের ইউজেরটা এমনিতেই খুব কম। বাংলাদেশের স্পিনাররাই হেভিলি ডোমিনেট করে। সো একটা ম্যাচে অধিকাংশ সময় দেখা যাবে যে পেসারকে হয়তো তার ফুল 4 ওভার বোলিং কোটাও পূরণ করতে হবে না, স্পিনার অন্যান্য জায়গায় স্পিনাররা যদি অপারেট করে। সো আমার কাছে মনে হয় ইটস এ ভেরি বিগ ডিল যে প্লেয়ারদের মানে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে খুব বেশি মানে আমাদেরকে এখানে স্ট্রাগল করতে হবে। তো বিশ্বকাপের আগে কি একটু হলেও সতর্কতা অবলম্বন করা মানে যাবে না, কিংবা অবলম্বন করা উচিত কি না? সতর্কতা অবলম্বন করা বলতে কি, যে প্লেয়ারদেরকে মানে উই শুড কিপ দেম ইন রেস্ট। মানে প্লেয়াররা খেলবে না, না খেলাটা হচ্ছে সবচেয়ে বড় ঝুঁকি। না, ব্যাপারটা হচ্ছে এরকম, যেমন এর আগেও আমরা দেখেছি, এই টি-20-র কথা বললেন তো, একজন বোলার সর্বোচ্চ 4 ওভার বল করতে পারে। আমরা কিন্তু আগেও দেখেছি মুস্তাফিজকে এক ম্যাচ পর পর খেলানো হতো, তাসকিনকে এটা বেশি করা হয়েছে, মুস্তাফিজকে এটা খুব একটা করা হয় না। সেক্ষেত্রে আপনি তেমন একটা ঝুঁকি দেখছেন না? না? আমি এটা হচ্ছে ধরেন যে খুব অত্যন্ত কনজারভেটিভ একটা মাইন্ডসেট, এবং এগুলো হচ্ছে কিছু মিথ। যে বাংলাদেশে দেখবেন যে বাংলাদেশের ক্রিকেট সার্কিটে কিছু মিথ প্রচলিত থাকে, হ্যাঁ, যে এরকম যে গিয়ে বলো পিচে ময়েশ্চার আছে, এই আছে, ব্যাটসম্যান একজন আউট হয়ে আসে, হয়তো সে একটা ভালো ডেলিভারিতে আউট হয়েছে, কিংবা তার ব্যাটিংয়ের টেকনিকে ভুল ছিল, আউট হয়েছে, সে এসে ড্রেসিং রুমে এমন একটা ভয়ঙ্কর পরিবেশ মানে বলে যে মাঝখানে বল মুভ করতেছে, এ করতেছে। আমি নিজে একজন ব্যাটসম্যানকে মানে তার কাছে শুনছি যে যখন পিঙ্ক বল টেস্টটা হয় ইন্ডিয়াতে 2019 সালে, তার আগে তার খুবই কনফিউজ হয় কি, বা এটা নাকি খুব লাফায়, এই করে সাপের মতো এঁকে বেঁকে যাচ্ছে, সুইং হচ্ছে, তার আগেই খুবই অতিরিক্ত কনসিয়াস। এই কারণে আমার কাছে যেটা মনে হয় যে ধরেন এটা পুরোপুরি হচ্ছে যে আপনার যেটা বলছিলেন, যে এটা একদমই মানে মাইন্ডসেটের ব্যাপার, যে যদি না খেলে তাইলে সবচেয়ে বেশি ঝুঁকি। এবং আমি রিসেন্ট একটা স্ট্যাটস দেখছিলাম যে বাংলাদেশ লিডিং টুয়ার্ডস টি-20 ওয়ার্ল্ড কাপ সবচেয়ে কম ম্যাচ এই টাইমে খেলছে। কারণ বাংলাদেশ বিপিএল খেলবে, ইন্ডিয়া কিন্তু দেশের মাটিতে তারা নিউজিল্যান্ডের সঙ্গে একটা সিরিজ খেলবে, কিংবা মাত্র ওরা সাউথ আফ্রিকার সঙ্গে একটা 5 ম্যাচের টি-20 সিরিজ খেলে শেষ করলো। শ্রীলঙ্কা এবং পাকিস্তান ওরাও একটা বাইলেটারাল সিরিজ খেলবে, হ্যাঁ। ইভেন অস্ট্রেলিয়ার দেখেন যে যারা অ্যাশেজ খেলছে, অ্যাশেজ তো টি-20-র চাইতে অনেক বেশি মানে টাফ চ্যালেঞ্জিং খেলা, তাই না? এই প্যাট কামিন্স বলেন কিংবা ট্রাভিস হেড, এরা তো অ্যাশেজ খেলছে না, তারা কি বসে আছে? এগুলো আসলে খুবই মানে কি বলা যায়, বোগাস কথাবার্তা। কিন্তু এর মাঝখান দিয়ে আরো একটা শঙ্কা উকি দিয়েছে, আসলে বিপিএলটাই হবে কিনা বাংলাদেশের রাজনৈতিক পার্সপেক্টিভে যদি দেখা হয়।
তো দেখেন আপনি কোনো বিপিএল শুরু হয়েছিল 2012 সালে, এখন 2025, বিপিএল এর 12th এডিশন সামনে আসছে। বিপিএল এর মধ্যে মাত্র 2টা বছর বাংলাদেশে হয় নাই। একটা হচ্ছে 2014-তে, তখন একটা বাংলাদেশের পাওয়ার ট্রানজিশন চলেছিল এবং বিপিএল এর প্রথম 2টা আসরে যতগুলো ফ্র্যাঞ্চাইজি ছিল, এই ঢাকা গ্ল্যাডিয়েটার্স, তারপরে ধরেন চিটাগাং কিংস, আরও কি সবগুলাকে ম্যাচ ফিক্সিং এবং অন্যান্য যত করাপশন এলিগেশন আছে সব কিছু দিয়ে স্ক্র্যাচ করে তারপরে হচ্ছে 2015 থেকে নতুন করে বিপিএলটা রিস্টার্ট করা হয়। সেটা এই কারণে আপনি 2014-তে হয় নাই, আর একবার হয় নাই হচ্ছে কোভিড-19 আউটব্রেকের জন্য, যখন আপনার ট্রাভেল ব্যান ছিল, বাইরে থেকে প্লেয়াররা আসতে পারে না এইসব। তাও ওই সময় কিন্তু লোকাল প্লেয়ার্সদের নিয়ে বঙ্গবন্ধু টি-20 কাপ নামে একটা লোকাল টি-20 টুর্নামেন্ট হয়েছে। সো আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশের পলিটিক্যাল সিচুয়েশন এই মুহূর্তে যা আছে, গত 12 বছরে আপনি নিজেই ক্রস চেক করে দেখেন, এর চাইতে অনেক ডিফিকাল্ট সিচুয়েশনে বাংলাদেশ হ্যাভ বিন ওয়েন্ট থ্রু, বাট বিপিএল সামহাও হয়ে গিয়েছে। আমার কাছে যেটা মনে হয় যে বিপিএল এর প্রধান সংখ্যাটা কি, যে বিদেশি প্লেয়াররা যদি না আসে তাইলেই তো হবে না, তাই তো? বাংলাদেশে দেখেন কোন ধরনের বিদেশি প্লেয়াররা বেশি খেলতে আসে। বাংলাদেশে আসে হচ্ছে কিছু সেকেন্ড স্ট্রিং থার্ড স্ট্রিং পাকিস্তানি, কিছু সেকেন্ড স্ট্রিং থার্ড স্ট্রিং শ্রীলঙ্কান এবং কিছু এই ধরনের আফগান প্লেয়ার। হ্যাঁ, আই থিঙ্ক দে ফিল মাচ মোর সেফার ইন বাংলাদেশ রাদার দেন দেয়ার হোম। পাকিস্তান এবং আফগানিস্তানের ক্ষেত্রে এটা তো একদম অ্যাবসলিউটলি তারা মাচ মোর বেটার ফিল করে, কারণ দেখেন যে এখানে আসলে তারা 5 স্টার হোটেলে থাকতেছে, সেখানে ধরেন যে ওয়েল সিকিউর, তারা মাঠে যখন ট্রাভেল করে সামনে পিছনে কনভয় থাকে, যে বাসে করে নিয়ে যাচ্ছে তাদেরকে, তারা যে পরিবেশে থাকে, আই বিলিভ তারা বাসায় এর চাইতে অনেক মানে হস্টাইল সিচুয়েশনই থাকে অ্যাট হোম। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে মনে হয় যে এরা কেউ সিকিউরিটি নিয়ে কমপ্লেন করার মতো মানে ব্যাকগ্রাউন্ড থেকে আসে নাই। সো আমার কাছে মনে হয় না যে সিকিউরিটি কনসার্নের জন্য বিপিএল থেমে থাকবে। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে মাইন্ডসেটটা বিসিবিকেই করতে হবে এবং স্ট্রিক্টও বিসিবিকেই থাকতে হবে একটা টুর্নামেন্ট আয়োজনের জন্য, যে টুর্নামেন্টটা যারা পুল আউট করলে বিপিএলটা আপনার মনে হয় যে ধরেন বন্ধ হয়ে যেতে পারে, যদি এখানে অনেকগুলো অস্ট্রেলিয়ান, ইংলিশ, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকান প্লেয়াররা ইনভলভ থাকতো এবং ওইসব দেশগুলো থেকে তাদের সিটিজেনদের জন্য বাংলাদেশে ট্রাভেল ব্যান থাকতো, যে তোমাদের জন্য ট্রাভেল বাংলাদেশে এখন করা যাবে না, এখন বাংলাদেশ ইজ নট সেফ টু ট্রাভেল ব্যান থাকলে ওইসব দেশের নাগরিকরা বাংলাদেশে ট্রাভেল করতে আসতো না বা খেলতে আসতো না। তখন একটা হিউজ একটা ভ্যাকিউম তৈরি হতো, যে ওভারনাইট এই ফ্র্যাঞ্চাইজিগুলো এই প্লেয়ারদের ভ্যাকুমটাকে তারা ফিল ইন করার জন্য কোনো প্লেয়ার পেত না। এই ধরনের কোনো সিচুয়েশন হচ্ছে না, কারণ যেসব দেশ থেকে আমরা বেশি প্লেয়ার পাই ওদের কেউই বাংলাদেশে কোনো ট্রাভেল অ্যালার্ট বা ট্রাভেল ব্যান দেয় না। এবং বাংলাদেশের মানে পার্সপেক্টিভ ওদের জন্য ধরেন পাকিস্তানে যা হচ্ছে বা ধরেন আফগানিস্তানের যা সিচুয়েশন বা ইভেন শ্রীলঙ্কাতে কয়েক বছর আগে হোয়াট দ্য সিচুয়েশন ওয়াজ, যারা একটা গৃহযুদ্ধ চলতেছিল, এর মধ্যে ওয়ার্ল্ড কাপ হয়েছে শ্রীলঙ্কায়, তাই না? এলটিটি যখন ওদের সঙ্গে গৃহযুদ্ধ চলতেছিল তখন তো ওদের সে ওয়ার্ল্ড কাপও হয়েছে, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড খেলতে যায় নাই, যে কারণে শ্রীলঙ্কা 2টা ম্যাচে বাই পেয়ে ওরা সেখানে চ্যাম্পিয়নও হয়ে গেছে। আমি বলতেছি যে দে হ্যাভ বিন থ্রু ওয়ার্স। সো এই ধরনের মনে করেন যে লোকাল পলিটিক্সের একটু টার্মোয়েলের জন্য মানে এই 3 দেশের প্লেয়ারদেরকে বাংলাদেশে আসা বন্ধ হয়ে যাবে, সেটাও হবে না, বিপিএলও চলবে। তো একটা বোধহয় খারাপ লাগার জায়গা মানে সবারই আছে, সেটা হচ্ছে যে আমরা ম্যাক্সিমাম টাইম অস্ট্রেলিয়াকে দেখেছি যে নিরাপত্তার অজুহাতে বাংলাদেশে খেলতে আসার ক্ষেত্রে তারা নানান ধরনের টালবাহানা করে থাকে, কিন্তু গত কয়েকদিন আগেই তাদের একটা বিচে ব্রাশ ফায়ার করে বেশ কিছু মানুষ মানে হত্যা করা হলো। তো এই যে মানে দেশগুলোর এই বাংলাদেশের মধ্যে এই ধরনের যে একটা মনোবৃত্তি, এর পেছনে কারণ কি আসলে আপনার মনে হয়? কারণ নিজেদের ক্ষেত্রেও তো তারা একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হচ্ছে, যেটা বাংলাদেশের মধ্যে ওইভাবে ম্যাসিভ আকারে কখনো হয়নি। না, সেটাই বাংলাদেশের সর্বোচ্চ একটা ওয়েস্ট ইন্ডিজের টিম বাস একটা ঢিলছোড়া হয়েছিল। এখন পর্যন্ত ক্রিকেটের উপর যদি সরাসরি আঘাত যদি বলেন যে ক্রিকেটের এইটাই সর্বোচ্চ, এর চেয়ে বেশি বাংলাদেশে কোনো হয় নাই, তাই না? কিন্তু অস্ট্রেলিয়াতে যেটা বলছেন আপনি, ব্যাপারটা খুবই ট্রু যে অস্ট্রেলিয়া ক্রিকেট টিম বাংলাদেশে একাধিকবার তারা সিকিউরিটি কনসার্ন দেখায়, তারা তাদের ট্যুর ক্যান্সেল করছে বা করছে। কিন্তু দেখেন যে অস্ট্রেলিয়াতে বন্ডাই বিচে যে শুটিংটা হয়েছে, এরপর কিন্তু শুটারকে তারা ইমিডিয়েটলি আইডেন্টিফাই করতে পারছে, শুটারের জন্য ম্যান হান্ট অস্ট্রেলিয়া জুড়ে হচ্ছে এবং তাদের ল এনফোর্সমেন্ট এজেন্সিগুলো ওই সিকিউরিটিটা এনশিওর করতে পারে, হ্যাঁ, যে এই ট্রাস্টটা ওরা রাখে ওই ল এনফোর্সমেন্ট এজেন্সির উপর থ্রু আউট দেয়ার ওয়ার্ক প্রসেস অ্যান্ড এভরিথিং, যে তারা ক্রিকেট স্টেডিয়ামগুলোকে তারা সিকিওর করতে পারবে। কিন্তু ওরা বাংলাদেশের ধরেন যে ল এনফোর্সমেন্ট এজেন্সিগুলোর ক্যাপাবিলিটিটাকে ট্রাস্ট করে না। তারা মনে করে যে এখানে ব্রিচ হওয়া সম্ভব, কিংবা ধরেন তারা এই সিকিউরিটিটার পরেও তাদের উপরে হয়তো অ্যাটাক আসতে পারে বা তাদের হয়তো কোনো ইন্টেল থাকে। যেমন আপনি দেখবেন যে যেই বছর অস্ট্রেলিয়া বাংলাদেশে ট্যুর ক্যান্সেল করেছিল ওই বছরই কিন্তু হোলি আর্টিজানে অ্যাটাকটা হয়। সো আমি বলছি যে তারা অস্ট্রেলিয়া, ইউএসএ, কানাডা
এরা ইউকে তারা কিন্তু অনেক ইন্টেল শেয়ার করে, হ্যাঁ, তারা দেখবেন যে বিশেষ করে ভিসার ক্ষেত্রে বা ইয়ের ক্ষেত্রে ওরা অনেক ক্ষেত্রে অনেক রকম ইন্টেল শেয়ার করে, যেটা হয়তো বাংলাদেশের এজেন্সিগুলো পর্যন্ত আসে না। তাদের কাছে আরও অনেক হাইটেক যন্ত্রপাতি আছে, ওদের সার্ভেইলেন্স আরও অনেক বিস্তৃত, যে কারণে ওরা হয়তো আগে থেকে অনেক কিছু আঁচ করতে পারে, যেটা আসলে আমাদের মানে গ্রাউন্ড সিকিউরিটি লেভেল পর্যন্ত হয়তো জিনিসটা আসে না। মেবি 2011 সালে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট টিম বাসে একটা ঢিল ছোড়া হয়েছিল এবং পরবর্তীতে আমরা যেটা দেখেছিলাম যে মানে হোটেলের মানে গেটের সামনে ফুলের তোড়া দিয়ে একদম পুরো করে সরি বলে পরিপূর্ণ করে দিয়েছিল বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। এরকম মানে বাংলাদেশের ক্রিকেট পাগল জাতি হিসেবে বাংলাদেশ পরিচিত, সে ব্যাপারে আসলে কোনো সন্দেহ নেই। এই ব্যাপারটাকে আসলে লিপ করতে চাইছি, একটা নতুন না ঠিক পুরাতন ব্যাপারই সামনে আনতে চাচ্ছি, সেটা হচ্ছে নাঈম শেখ। তিনি আমরা প্রতিবেদন যেমনটা দেখছিলাম যে তিনি অভিযোগ করেছেন যে আসলে তিনি মানে কোনো নিশ্চয়তা পান না যে আগামী 3 থেকে 4টা সিরিজ খেলবেন এবং জাতীয় দলে ঢুকলেই একটা চাপে থাকেন যে পারফরমেন্স করতে হবে, না হলে বাদ পড়তে হবে। পারফরমেন্স ইজ এ মোস্ট পার্ট অফ গেম। আবার উনি যদি বিপরীতটা ভাবেন যে কোনো ব্যাটসম্যান আউট হয়ে যাবে, ভালো রান করতে পারবে না, এটাও পার্ট অফ গেম। নাঈম শেখের ব্যাপারে আসলে এই কথাগুলো কতটা প্রযোজ্য এবং কতটা সুযোগ পেলেন তিনি? নাঈম শেখ যখন ক্যারিয়ার শুরু করেন, উনি ক্যারিয়ারের প্রথম 50টা টি-20 ম্যাচ টানা খেলেছিলেন, খেলে উনি 2021 ওয়ার্ল্ড কাপে গিয়েছিলেন। নাঈম শেখ যদি দাবি করেন ওনাকে সুযোগ কম দেওয়া হচ্ছে, তাইলে এটা পুরোপুরি ভুল। নাঈম শেখ এখন বাংলাদেশের ওপেনিং পজিশনে যে দুজন ব্যাটসম্যান আছেন, তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন, নাঈম শেখকে যদি ওপেনিংয়ে জায়গা করতে হয়, কিংবা ইভেন অল্টারনেটিভ হিসেবে সাইফ হাসান, তাকে এই তিনজনের যে কারো চাইতে বেটার পারফর্ম করে ওই জায়গাটায় আসতে হবে। নাঈম কি সেটা করতে পারছেন কোনো একটা গিভেন ডেতে যখন উনি সুযোগ পাচ্ছেন? আপনি দেখেন বাংলাদেশের প্লেয়াররা জাতীয় দলে আসে নিজের যোগ্যতায় না, অন্যের অযোগ্যতায়। হ্যাঁ, আপনি দেখেন ইন্ডিয়া শুভমান গিলকে ড্রপ করে দিল। শুভমান গিলের টি-20 পারফরমেন্স কিন্তু খারাপ না, বাট ইন্ডিয়া যে ওয়েতে তারা টি-20তে স্টার্টটা চাচ্ছে, শুভমান গিল ওই স্ট্রাইক রেটে ওই টেম্পোতে ব্যাটিং করতে পারছে না বলেই কিন্তু তারা শুভমান গিলের মতো প্লেয়ারকে ড্রপ করেছে, যে ভাইস ক্যাপ্টেন ছিল, যে তাদের টেস্ট ক্যাপ্টেন, যাকে বলা হচ্ছে প্রডিজি, যে বিরাট কোহলির পরবর্তীতে নেক্সট ব্যাটিং স্টার্ট তাদের। এবং ইন্ডিয়ার মনে করেন যে বড় বড় যতগুলো ব্র্যান্ড আছে সবগুলো বিরাট কোহলি পরে এখন শুভমান গিলের সাথে তারা তাদের এন্ডোরশিপগুলো টাই আপ করছে। সেই জায়গায় দে হ্যাভ শোড দ্য কারেজ টু ড্রপ শুভমান গিল বিকজ অফ হচ্ছে আপনার ঈশান কিষান সায়েদ মুশতাক আলী ট্রফিতে এমন পারফরমেন্স করেছে যে তার 10 ম্যাচে 500-র উপরে রান, 2টা 100, 2টা 50, হ্যাঁ, স্ট্রাইক রেট নিয়ারলি 200, সেখানে ফাইনালে সে 100 করেছে, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, সে ঝাড়খণ্ডকে প্রথমবারের মতো মুশতাক আলী ট্রফির শিরোপা জিতিয়েছে। তো নাঈম শেখের দেখেন যে আপনার তার ডোমেস্টিক পারফরমেন্সটাই বা কী, কিংবা ন্যাশনাল টিমে যখন চান্স পায় তাকে একবার 4 নম্বরে ব্যাট করাই হয়েছিল, সে বললো যে সে মানসিকভাবে প্রস্তুত ছিল না। একটা প্লেয়ার যখন 11-এ খেলার জন্য তাকে পিক করা হয়, হি শুড বি অ্যান্ড হি সাপোজ টু ব্যাট এট এনিওয়্যার এট এনি পজিশন, তাই না? দলের প্রয়োজনে যে কোনো জায়গায় তাকে ব্যাট করতে হইতে পারে না। ধরেন দেখা গেল যে একজন প্লেয়ার হয়তো রিটায়ার্ড হার্ট হয়ে আসলো, ইনজুর্ড হয়ে আসলো, তাকে তার পজিশনটা চেঞ্জ করতে হচ্ছে। এই যে রিজিড মানসিকতা, কিংবা এই যে বলতেছে যে ধরেন যে তাকে পর্যাপ্ত সুযোগ দেওয়া হয় না, হয়তো সে বলতেছে যে সৌম্য সরকারকে যেভাবে প্রিভিয়াসলি কোচটা অনেক বেশি ট্যালেন্টেড একটা ট্যাগ দিয়ে সুযোগ দিয়েছেন, নাঈম শেখ সেটা পাননি। এটা ওনার ব্যক্তিগত একটা হতাশার জায়গা, কিন্তু নাঈম শেখ অনেক বেশি সুযোগ পেয়েছেন। আর দলে পারফর্ম না করলে তো বাদ পড়তেই হবে, এটা তো কোনো জব না। সেটাই, অর্থাৎ নাঈম শেখের ব্যাপারে যে বক্তব্যটা আপনি দিলেন, আমরা আরো কিছু শুনবো নাঈম শেখের ব্যাপারে একটা ছোট্ট বিরতির পর। দর্শক, সময় হলো একটা বিরতি নেবার, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। দর্শক, আছেন আমাদের সাথে সামিউর রহমান, আমরা কথা বলছিলাম ক্রিকেট নিয়ে। সামি ভাই, নাঈম শেখের বিষয়ে আমরা কথা বলছিলাম বিরতির আগ পর্যন্ত, যে নাঈম শেখ গত বিপিএলও তিনি মানে ঘরোয়া লিগে, শুধু বিপিএল না, ঘরোয়া লিগে খুবই ভালো মানে স্টার্ট করে থাকেন এবং দেখা যায় যে ম্যাক্সিমাম লিগেই তিনি সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে থাকেন। সেই ক্রিকেটারটা জাতীয় দলে এসে পারফর্ম কেন করতে পারেন না, কিংবা তিনি যে কথাটা বলেছেন যে তিনি চাপে আসলে ভেঙে পড়েন, সেই মানে সেটা বলারও আসলে সুযোগ আছে কিনা, যিনি ঘরোয়া লিগে এত পারফর্ম করেন এবং এতদিন খেলে আসছেন, এবং আপনি যেটা বললেন 50টা টি-20-র পরেও তিনি আসলে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারেনি, তার কি আসলে এই কথাটা বলার সুযোগ আছে যে আমি জাতীয় দলে গেলে চাপে আসলে পারফর্ম করতে পারি না? এটা তো একদিক থেকে ভালো যে উনি ওনার দুর্বলতাটা স্পট করতে পেরেছেন, জাতীয় দলে উনি এসে চাপের মুখে ভেঙে পড়েন। এখন ন্যাশনাল টিমে খেলার চাপ নেওয়ার মতো কারো যদি এবিলিটি না থাকে, কেউ যদি চাপের মুখে ভেঙে পড়ে, তাহলে তো ন্যাশনাল টিমে তো তার জায়গাটা আসলেই অনিশ্চিত হয়ে যাবে। এখন কেউ যদি সেটা নিজের মুখেই স্বীকার করে ফেলে, তাহলে তার তো উচিত যে মনোবিদের সাথে কাজ করে এই চাপ কীভাবে দূর করা যায় সেই জিনিসটা শিখে আসা।
তাই না? তো যেটা বলছিলাম যে নাইম শেখের ব্যাপারে, যেটা আমার ব্যক্তিগত অবজারভেশন, নাইম শেখের রেঞ্জ অফ শট খুব লিমিটেড, এবং দেখবেন যে ডোমেস্টিক ক্রিকেটে যেটা বলছেন সেটা আসলে এনসিএল। তো এনসিএল টি-20তে বাংলাদেশের টপ লাইনের টি-20 প্লেয়াররাও খেলেন না। হ্যাঁ, আর হচ্ছে যে বাংলাদেশের ডোমেস্টিক প্লেয়ার যারা দেখবেন যে খেলেন, বেশিরভাগই হচ্ছে আপনার প্রথম বিভাগ ক্রিকেট এবং আপনার মানে জাতীয় দলে অনেক দিন আগে খেলেছেন, এই ধরনের প্লেয়াররাই এনসিএল এর টিমগুলোতে বেশি থাকেন। তো সেই জায়গাটাতে হচ্ছে আপনার একটা ব্যাটসম্যানের জন্য একটা বোলারের একটা ওভার আছে 6টা ডেলিভারিতে স্কোরিং অপরচুনিটি অনেক বেশি থাকবে। আপনি 4টা লুজ বল পাবেন, হয়তো 2টা হয়তো ভালো বল পাবেন, বাট অ্যাট ইন্টারন্যাশনাল ক্রিকেট থিংস উইল বি ডিফারেন্ট। সেখানে হয়তো 4টা বলে আপনার স্কোরিং অপরচুনিটি থাকবে না, 2টা লুজ বল হয়তো ওভারে পাবেন যদি আপনি খুব ভাগ্যবান হন। হ্যাঁ, কিংবা আরও টাফ অপোজিশনের বেলায় সেই জিনিসটা নাম্বারটা আরও কমে আসবে। নাইম শেখের সমস্যাটা হচ্ছে উনি স্ট্রাইক রোটেট করতে পারেন না, তার শটের রেঞ্জ খুব লিমিটেড। সো যখনই হি কিপস অন গিভিং টু মেনি ডট বলস ইন এ রো, বেশ কয়েকটা বল যখন উনি ডট দিয়ে ফেলেন, যখন আস্কিং রান রেটটা বেড়ে যায়, কিংবা যখন আগে ব্যাট করতে থাকলে যখন দেখা যায় একটা টিমের তো একটা প্ল্যান থাকে, তাই না, যে আমরা এরকম একটা টার্গেট আমরা করতে চাচ্ছি, আমাদের প্ল্যান আছে, এবং ধরেন যে আমরা ওভারে এতটুকু করে রান করতে চাই। সো নাইম শেখ যখন টানা বেশ কয়েকটা ডট দিয়ে ফেলেন তখন নিজেই নিজের উপর একটা চাপ নিয়ে আসেন, এবং একটা রিলিজ শট খেলতে গিয়ে উনি নিজের উইকেটটা অনেক ক্ষেত্রে বিলিয়ে দিয়ে আসেন। দেখেন নাইম শেখকে আমরা দেখেছি ফ্রি হিটে ডট বল দিতে। হ্যাঁ, তো এইটা আসলে মানে কি, যে উনি আসলে ইন্টারন্যাশনাল লেভেলের যে চাপ, উনি হয়তো সাইকোলজিক্যালি ওই জিনিসটাকে হ্যান্ডেল করতে পারেন না। এটা কিন্তু অনেক প্লেয়ারেরই হয়। ইংল্যান্ডে দেখবেন যে গ্রাইম হিককে, হ্যাঁ সরি গ্রাইম থর্প না গ্রাইম হিক খুব সম্ভবত, যে গ্রাইম হিক সিনড্রোমই বলতো এটাকে। হ্যাঁ, যে কাউন্টিতে তার অনেক অনেক রান, কিন্তু দেখা যাচ্ছে যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে গিয়ে গ্রাইম হিক খুব একটা ভালো করতে পারতেন না। ইভেন বাংলাদেশের তুষার ইমরানকে দেখবেন যে এ টিমের হয়ে, কিংবা তখন এনসিএল 4 ডে ছিল, তার অনেক অনেক রান, কিন্তু তুষার ইমরান যখন উনাকে ন্যাশনাল টিমে সুযোগ দেওয়া হতো, তুষার ইমরান সেই রানটাকে উনি কনভার্ট করতে পারেন নাই। কারণটাই হচ্ছে যে দ্য লেভেল অফ কম্পিটিটিভনেস, হ্যাঁ, যে এনসিএল টি-20-র সাথে একটা ন্যাশনাল টিমের হয়ে খেলার, বিট এগেনস্ট আয়ারল্যান্ড কিংবা শ্রীলঙ্কা, হ্যাঁ, এদের সাথে খেলাতে লেভেলেও যে কম্পিটিশন লেভেল, এই জায়গাটা থেকে নাইম শেখ আসলে নিজেকে আর মনে করেন যে অ্যাডাপ্ট করতে পারেন না এই জায়গাটা। এইটাই হচ্ছে তার ঘাটতির জায়গা। সেটাই। আমরা একটু ভারতের টি-20 দলের দিকে যেতে চাই। সেখানে আপনি কিছুক্ষণ আগে যেটা বলছিলেন যে বিরাট কোহলি, রোহিত শর্মার পর যখন এন্ডোর্সমেন্টের স্রোত ছুটছে শুভমন গিলের দিকে, ঠিক তখনই এই ক্রিকেটারটাকে আসলে টি-20 দল থেকে ছেটে ফেললো ভারত। মানে কি কারণে ছেটে ফেললো সেটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, অনেক কথাবার্তা হয়েছে। মানে আপনাকে যদি বিশ্বাস মানে বলি আর কি, যে শুভমন গিলকে বাদ দেওয়াটা আসলে কতটা যৌক্তিক হয়েছে কিংবা অযৌক্তিক হয়েছে, কি বলবেন? শুভমন গিলের লাস্ট টি-20 50 এসেছে 2024 সালের জুলাইতে, দেন দ্যাট টু এগেনস্ট জিম্বাবুয়ে। হ্যাঁ, গত 1.5 বছরে উনি কিন্তু টি-20তে রেগুলার হয়েছেন অনেক পরে, উনি এশিয়া কাপের সময় মোটামুটি রেগুলার হয়েছেন। শুভমন গিল ওয়াজ অ্যাকচুয়ালি নট পার্ট অফ দ্য ইন্ডিয়াস দিস ওয়ার্ল্ড কাপস টি-20 স্কোয়াড প্ল্যান। হ্যাঁ, তাকে তারা আসলে 2টা লঙ্গার ভার্সন অর্থাৎ টেস্ট এবং ওয়ানডের জন্যই তারা মানে ইন্ডিয়ান ন্যাশনাল টিমের যারা সিলেক্টর তারা তাকে প্রিজার্ভ করে রেখেছেন। হ্যাঁ, যেহেতু ইন্ডিয়া এখন অনেক বেশি ম্যাচ খেলে অ্যাক্রস অল ফরম্যাটস, একটা প্লেয়ারের যে ওয়ার্কলোড সব কিছু মিলিয়ে, এবং কিছুদিন আগে সে ঘাড়ে একটা আঘাত পেয়েছে সাউথ আফ্রিকার সঙ্গে টেস্ট সিরিজ চলাকালীন সময়, সব কিছু মিলিয়ে, এবং তার কারেন্ট ফর্ম, এবং একই সাথে ঈশান কিষানের যে মাল্টি রোল ডাইভার্সিটি, ঈশান কিষান ক্যান ব্যাট আপ ইন দ্য অর্ডার, ঈশান কিষান ওপেনারও হইতে পারে, ওপেনিংয়েও ব্যাট করে, ওয়ান ডাউনেও ব্যাট করে, এবং ঈশান কিষান উইকেট কিপার ব্যাটসম্যানও। এই কারণে ধরেন যে আপনার ঈশান কিষানকে যদি 11-এ খেলানো যায়, তাহলে তারা আরেকটা ব্যাটসম্যানকে দলে জায়গা দিতে পারে, দ্যাট ইজ রিঙ্কু সিং। হ্যাঁ, এই কারণেই আমার, এবং ঈশান কিষানের যে ফর্ম, আমি যেটা আপনাকে আগেই বলছিলাম, যে বাংলাদেশে একটা প্লেয়ার দলে ঢুকে তার অন্য কারো অযোগ্যতায়, হ্যাঁ, আর ইন্ডিয়াতে দলে ঢুকতে হয় নিজের মানে যোগ্যতা প্রমাণ করে। দেখেন ঈশান কিষান ওয়ানডেতে ডাবল 100 করেছে, সে সানরাইজার্স হায়দ্রাবাদ তাকে রিটেন করেছে বোধহয় 18 না 19 কোটি রুপি দিয়ে। হ্যাঁ, এরকম হি ইজ ভেরি, মানে এর আগে মুম্বাই ইন্ডিয়ান্সে ছিল, প্রুভেন ক্রিকেটার, তারপরও তাকে কিন্তু নাম দেখে নিচ্ছিল না। তার এই মুশতাক আলী ট্রফিতে এই ব্রেকআউট যে পারফরমেন্সটা, তাই না, বললাম যে 2টা 100 ইনক্লুডিং 1 ইন দ্য ফাইনাল, এবং যে স্ট্রাইক রেটে সে ব্যাট করেছে, এবং যে প্রেশারে ঝাড়খণ্ডের মতো একটা টিমকে লিড করে প্রথমবারের মতো সে মুশতাক আলী ট্রফির টাইটেল জিতিয়েছে, সব কিছু মিলিয়ে দ্য সিলেক্টার্স ওয়ার কম্পেলড টু টেক হিম। সো এইটা করতে গিয়ে তাদের হাতে 2টা অপশান ছিল, এক সূর্যকুমার যাদবকে বাদ দেওয়া অথবা শুভমান গিলকে বাদ দেওয়া। যেহেতু সূর্যকুমার যাদব এইটার ক্যাপ্টেন এবং অনেক দিন ধরে এই স্কোয়াডটাকে সে
লিড করে আসছে, এই পুরো কম্পোজারটা তার জানা। ওয়ার্ল্ড কাপের আগে আগে তারা তো ক্যাপ্টেনকে বদলাইতে পারে না, সো দে হ্যাভ টু টেক দ্য হার্ড কল, তারা শুভমান গিলকে রিপ্লেস করেছে। আবার আলোচনায় আসবো আমরা, তবে একটা বিরতির পর। সময় হলো আরও একটা বিরতির, এবার ফিরছে একটা প্রসঙ্গেই থাকুন। দর্শক, ক্রীড়া সাংবাদিক সামিউর রহমান আছেন আমাদের সাথে। সামি ভাই, একটা প্রসঙ্গে একটু কথা বলতে চাই, দুটো নাম সামনে আনবো। একটা আরিফ খান জয়, ফুটবল থেকে অবসর নেওয়ার পর যিনি সরকারের অংশ হয়েছিলেন এবং ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বেও ছিলেন। আরও একজন নাইমুর রহমান দুর্জয়, তিনিও সরকারের অংশ হয়েছিলেন খেলাধুলার পরে, এবং তিনিও আসলে বিসিবি পরিচালনা পর্ষদেও ছিলেন। প্রশ্ন হচ্ছে, এই দুজন ব্যক্তি আসলে মাঠ থেকে উঠে যাবার পর আসলে বাংলাদেশের ক্রীড়ার জন্য কতটা করতে পেরেছিলেন, কিংবা তাদের সদিচ্ছা কতটা দেখেছেন? একই সাথে আমিনুল হক, যিনি বিএনপির হয়ে এখন কাজ করছেন এবং বেশ খোঁজখবরও রাখছেন কোথায় কি হচ্ছে না হচ্ছে, এবং বিএনপির ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনিও আসলে খোঁজখবর রাখছেন কোথায় মানে বিশেষ করে খেলাধুলার ক্ষেত্রে। এই বিষয়টাকে আসলে কিভাবে আপনি দেখেন? তার আগে জেনে নেবো যে ওই দুইজনের কথা যেটা বললাম, তাদের আসলে কতটা করার ছিল এবং তারা কি করেছেন। আচ্ছা, আরিফ খান জয়ের কথা যখন বললেন, আমার একটা মানে একটা ওনাকে নিয়ে একটা মজার স্মৃতি মনে পড়ে গেল। আর আরিফ খান জয়কে আমরা একটা অদ্ভুত পোশাকে দেখতাম, যে উনি মানে ফুল শার্ট পরতেন, সেটা আবার ইন করতেন না, আবার তার সঙ্গে টাই পরতেন এবং টাইয়ের নটটা বাঁধতেন না, টাইটা ঝুলিয়ে রাখতেন। আবার তার সঙ্গে উনি সঙ্গে এখানে একটা হোলস্টারে একটা পিস্তল সবসময় উনি মানে প্রদর্শন করতেন, যে ওনার সঙ্গে ওনার একটা লাইসেন্স করা পিস্তল আছে। তো অদ্ভুত একটা ফ্যাশন সেন্স ওনার। আবার মাথায় টাক, বাংলার ভেরন উনি নিজেকে বলতেন, ভেরনটাকে বলতেন ভ্যারন। তো যেটা বলছিলাম যে উনি একসময় ক্রীড়া উপমন্ত্রী হলেন। হ্যাঁ, তো ক্রীড়া উপমন্ত্রীর আবার বাংলাদেশের মানে আইনে বোধহয় এটা বলে কোনো পদ নাই। প্রতিমন্ত্রী আছে, উপমন্ত্রী মানে ধরেন যে সেই প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টে উপমন্ত্রী থাকে। এই মানে আপনার ওয়েস্টমিনিস্টার ফর্ম অফ গভর্নমেন্টে উপমন্ত্রী বলে কিছু হয় না। তা আমরা ক্রীড়া লেখক সমিতির পক্ষ থেকে একবার ওনার কাছে একটা গেলাম, যে আমাদের একটা সংগঠনকে একটু সাহায্য সহযোগিতা করার জন্য। ওনার হাতে কোনো ফান্ড নাই, তো টাকা পয়সা দিতে পারবেন না। যে ক্রীড়া গুদাম বলে একটা জায়গা আছে, যেখানে ক্রীড়া সরঞ্জাম রাখে। উনি বললেন যে আমাদের ঠিক আছে, আমাদের খেলাধুলার জন্য কয়েকটা বল টল এসব দেওয়ার জন্য। তো এখন দেখা গেল যে ওই কাকে গুদাম ভারপ্রাপ্ত যে দায়িত্বে থাকে তাকে খুঁজে পাওয়া গেল না। তাকে যখন পাওয়া গেল, তাকে চাবি নাই, এই সেই ওইরকম অনেক কিছু, মানে শেষ পর্যন্ত তাকে দিয়ে কোনো কাজ হলো না আর কি। তো এটাই যেটা হচ্ছিল, যে বাংলাদেশের ধরেন এই যে খেলা থেকে গিয়ে যারা রাজনীতিতে জড়িত হয়েছেন, ধরেন আরেকজন হচ্ছে নাইমুর রহমান দুর্জয়, যার কথা বললেন এখন আপনি। উনাকে আমরা মাঝে মধ্যে ক্রিকেট বোর্ডে আসতে দেখতাম, এবং উনি ছিলেন এইচপির পরিচালক, হ্যাঁ, আর কোয়াবের প্রেসিডেন্ট। তো এই দুইটা জায়গাকেই উনি প্রায় মৃত অবস্থায় নিয়ে গিয়েছিলেন আর কি। যে কোয়াবও হয়ে গিয়েছিল একটা পকেট সংগঠন, এবং কোয়াবের কোনো কর্মকাণ্ড দেখা যেত না। আর হচ্ছে যে ধরেন যে এই এইচপি সারা বছরে এদের হয়তো আপনার 2 মাসের একটা ক্যাম্প হইতো, হইতো। এবং এইচপির মানে ধরেন প্লেয়ার সিলেকশন কিংবা ধরেন যে এই যে অন্যান্য কর্মকাণ্ড যে ব্যাপারগুলো, সেগুলো খুবই ঢিমে তালে ধরেন যে শুরু হয়, কিন্তু শেষ হয় না। শেষ হইলে মনে করেন যে পরবর্তীতে যে এইটার কার্যক্রমটা কি, যে এইচপি তো হচ্ছে অ্যাকচুয়ালি ইট উইল মেক দ্য ব্রিজ বিটুইন দ্য এজ লেভেল ক্রিকেট অ্যান্ড ন্যাশনাল টিম ক্রিকেট, তাই না? এই হাই পারফরমেন্স ইউনিটটা আপনি যদি দেখেন, যে যখন এই হাই পারফরমেন্স ইউনিটটা ইনসেপশন হয়েছিল বাংলাদেশের ক্রিকেটে, খুব সম্ভবত আরাফাতুর রহমান কোকো এইটার যখন ক্রিকেট বোর্ডে ছিলেন ডেভেলপমেন্ট কমিটিতে, উনি এই কনসেপ্টটা নিয়ে আসেন। রিচার্ড ম্যাকিন্স ছিলেন কোচ, এবং ওই এইচপি প্রোগ্রাম থেকেই কিন্তু সাকিব আল হাসান, তারপর তামিম ইকবাল, রাকিবুল হাসান ব্যাটসম্যান ছিলেন একজন, হ্যাঁ, এখন হ্যাঁ রকিবুল হাসান, এরকম অনেকগুলো প্লেয়ার ওই হাই পারফরমেন্স ইউনিট থেকে উঠে এসেছিল, যারা বাংলাদেশ ক্রিকেট টিমকে লং টাইম সার্ভ করেছিল। তো অনেকগুলো দেশেই আপনার এই যে পাথওয়ে প্রোগ্রামে হাই পারফরমেন্সের জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ তারা হচ্ছে ফিউচার ন্যাশনাল ক্রিকেটার্স, এই লেভেল থেকে যাদেরকে মানে কি বল যে কিউরেটেড করে তাদেরকে ন্যাশনাল টিমের জন্য রেডি করা। তো এই পাইপলাইনটা যে দুর্জয় ভাই যে ধ্বংস করে দিলেন, এইটার ফলাফল কিন্তু বাংলাদেশ এখনো ভুগছে। এখন কথা হচ্ছে যে আমিনুল হক, তিনি বেশ দৌড়ঝাঁপ করছেন, বিশেষ করে এই খেলাধুলা। খুব ছোট্ট করে যদি একটু বলেন, তার কাছ থেকে আসলে কি প্রত্যাশা করছেন? উনি আমার যেটা মনে হয় যে উনি মাঠের রাজনীতিতে অনেক সক্রিয় ছিলেন। উনি দীর্ঘদিন জেলও খেটেছেন, উনাকে মাঠের রাজনীতিতে আমরা সক্রিয় দেখেছি। এবং উনি যেহেতু ক্রীড়াবিদ ছিলেন, উনি গোলকিপার ছিলেন, উনি যদি কখনো সরকারের অংশ হতে পারেন, ক্রীড়াবিদদের যে দুঃখ কষ্ট, যেটা উনি একটু আগে আপনাদের প্যাকেজে দেখলাম, যে ক্রীড়াবিদদের
ক্রীড়াঙ্গনের তাদের জীবনটা যখন শেষ হয়ে যায়, ক্রীড়া জীবনটা শেষ হয়ে যাওয়ার পরের যে অংশটা, এই সময় তারা অনেক দুঃখ কষ্টের মধ্যে, দুর্দশার মধ্য দিয়ে যান। এই জায়গাটাতে লাঘব করার জন্য তাদের জন্য কোনো স্টাইপেন্ড, পেনশন চালু করা, একটা ফান্ড ক্রিয়েট করা, যেন ক্রীড়াবিদরা তাদের প্লেয়িং লাইফের পরে একটা সুন্দর একটা জীবন যাপন করতে পারেন, এই জিনিসটা যদি এনশিওর করতে পারেন, আমার মনে হয় দ্যাট উইল বি ভেরি সেটাই হবে তার জন্য খুব একটা ভালো একটা স্বামী, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের আজকে শেষ করতে হচ্ছে। ধন্যবাদ পাবেন। ডিবিসি খেলার দুনিয়া এই ছিল এখনকার মতো। ডিবিসির সঙ্গেই থাকুন।